আমার নাম দেবিকা। আমার বিয়ের দিন আমার বাবা মাকে আমার শাশুড়ি মা একটা শর্ত দিয়েছিল যে আমাকে বিয়ের পর থেকে ৮ দিন পর্যন্ত কাজের মাসির ঘরে রাত কাটাতে হবে। এই রহস্যটা জানলে হয়তো আপনারাও আশ্চর্য হয়ে যাবেন, কারণ সেই কাজের মাসি তো কাজের মাসি ছিল না। সে তো যাই হোক, আমার বিয়ের আগের দিন রাত্রিবেলা আমাদের বাড়িতে লুটপাট হয়ে যায় এবং আমার বিয়ের সমস্ত গয়না ও টাকা পয়সা ডাকাতেরা এসে লুট করে নিয়ে যায়। আমাদের বাড়িতে সবাই শোকে পড়ে গিয়েছিল, কারণ বাবা অনেক কষ্ট করে আমার বিয়ের জন্য টাকা পয়সা ও সোনা গয়না করেছিল, কিন্তু আমরা কেউ স্বপ্নেও ভাবতে পারিনি যে বিয়ের আগের দিন রাত্রিবেলায় আমাদের বাড়িতে ডাকাতি হবে। ডাকাতি হওয়ার পরে বাড়িতে আমরা সবাই এটা ভেবে খুব দুশ্চিন্তায় ছিলাম যে এবারও আমার বিয়েটা হয়তো ভেঙে যাবে। পরের দিন সকালে যখন বরযাত্রী আসে তখন তারা সব কিছু শোনার পরে আমাকে একটা শর্তে তাদের বাড়ির বউ বানাতে রাজি হয়েছিল। সেটা হচ্ছে, তারা আমার বাবাকে বলেছিল যেহেতু আমার বিয়ের জন্য গয়না ও টাকা পয়সা কিছুই ছিল না, তাই তারা বলেছিল বিয়ের পরে আমাকে নাকি ৮ দিন পর্যন্ত একটা চাকরানির ঘরে চাকরানির সঙ্গে থাকতে হবে, তবেই তারা আমাকে নিজের বাড়ির বউ বানিয়ে নিয়ে যাবে। প্রথমে তো আমার শ্বশুর ও শাশুড়ির এই শর্তটা শোনার পরে আমাদের বাড়ির লোকেরা খুবই আশ্চর্য হয়ে গিয়েছিল, কিন্তু আমার বাবা ও মা ভেতর থেকে এতটাই ভেঙে পড়েছিল যে তারা খুবই দুর্বল হয়ে পড়েছিল এবং তারা বাধ্য হয়ে আমার শ্বশুর ও শাশুড়ির শর্তটা মেনে নিয়ে আমাকে বিদায় করেছিল। কারণ বিয়ের দিন যদি কোনো মেয়ের বিয়ে ভেঙে যায়, এর থেকে বেশি কষ্টদায়ক ওই মেয়েটার ও তার ফ্যামিলির জন্য আর কিছুই হতে পারে না। কারণ একটা মেয়ের যখন একবার বিয়ে ভেঙে যায়, তাহলে দ্বিতীয়বার সেই মেয়েটার ভালো ঘরে বিয়ে হওয়া খুবই সৌভাগ্যের ব্যাপার। আর এমনিতেই বিয়ের দিন যদি বরযাত্রী আমাদের বাড়ির দরজা দিয়ে ঘরে চলে যেত, তাহলে আর হয়তো দ্বিতীয়বার আমাকে কেউ বিয়ে করতে রাজি হতো না। এই ভয়ে আমার বাবা শ্বশুর শাশুড়ির সব শর্ত মেনে নিয়েছিল, কারণ এমনিতেই আমার বিয়ে অনেক দেখাশোনার পরে ঠিকঠাক হয়েছিল। আমি তো দেখতে ভীষণ সুন্দর ছিলাম, তাও জানি না কেন খুব সহজেই আমার বিয়ের সম্বন্ধ ঠিকঠাক হয়নি। আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন। আমরা ৩ ভাই বোন ছিলাম। আমি বাড়ির ছোট মেয়ে ছিলাম এবং আমার 2 দাদার বিয়ে হয়ে গিয়েছিল। আমাদের একদম সুখের সংসার ছিল, আমাদের সবকিছু ঠিকঠাক ছিল। তা সত্ত্বেও জানি না কেন কোনো না কোনো কারণে আমার বিয়ে ভেঙে যেত। হয়তো কোনো ছেলে যদি আমার বাবা মা পছন্দ করতো, তাহলে হয়তো সেই ছেলে পক্ষ থেকে আমাদের পছন্দ হতো না, বা কোনো ছেলে যদি আমাদের পছন্দ হতো তাহলে সেই ছেলেদের কিছু না কিছু আমাদের পছন্দ হতো না। এইভাবে প্রায় অনেকগুলো সম্বন্ধ দেখার পরেও শেষে আমার বিয়েটা ভেঙে যেত। আমার বিয়ে ঠিক হয়েছিল, শেষে আমার বাবা মা এই ছেলেটাকে আমার জন্য পছন্দ করেছিল এবং তারাও আমাদের ফ্যামিলি দেখে পছন্দ করেছিল। এমনিতে আমি তো ভীষণ সুন্দরী ছিলাম, আমাকে রিজেক্ট করার মতো কিছুই ছিল না, কিন্তু জানি না কেন তা সত্ত্বেও এতগুলো সম্বন্ধ আসার পরেও একজনের সাথেও আমার বিয়ে পাকা হয়নি। শেষে অমিতের সঙ্গে আমার বিয়ে পাকা হয়েছিল। বিয়ের আগে তো আমি দাদাদের বলতাম, তোমরা আমাকে এত ভালোবাসো, তাহলে কেন আমাকে বিদায় করে অন্যের বাড়িতে পাঠিয়ে দিতে চাচ্ছ? তোমাদের মতো ভালোবাসা যদি আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে না দেয়, তাহলে আমার কি হবে? আসলে আমার 2 দাদা ও বৌদিরা আমাকে ভীষণ ভালোবাসতো। আমার বৌদিরা তো নিজের বোনের মতো আমাকে ভালোবাসতো। তখন আমার দাদা বৌদিরা বলতো, তোমার এমন ঘরে বিয়ে দেব যেখানে তুমি অনেক ভালোবাসা পাবে, তোমার কোনো কষ্ট হবে না, এরকম ফ্যামিলিতে তোমার বিয়ে দেব। ওই সময় আমার জেঠু ও জেঠিমাও বলতো, তুই আমাদের সবার প্রিয়, তাই জামাইকে বলে দেব তোকে যাতে কোনো কষ্ট না দেয়। আসলে আমার বাবার সঙ্গে জেঠুর খুব শখ ছিল। জেঠুকে আমার বাবা দাদা বলে নয়, বাবা বলে মানত এবং বাবা আমার বিয়ের সমস্ত দায়িত্ব আমার জেঠুকে দিয়েছিল। আমার জেঠুর বাড়ি আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে হলেও জেঠু দিনে 2-3 বার করে আমার বাবার সঙ্গে দেখা করতে আসতেন। আমার বাবা এই বাড়ির সমস্ত কথা জেঠুর সঙ্গে আলোচনা করত। সেটা আমার বাবা বিয়ের ব্যাপারে হোক বা বাবার নিজের ব্যবসার ব্যাপারে হোক না কেন, বাবা নিজের প্রত্যেকটা কথা আমার জেঠুর সঙ্গে শেয়ার করত এবং জেঠিমাও আমার ভীষণ ভালোবাসতেন। আমাদের পরিবারে খুব মিল ছিল, আমরা একে অপরকে অনেক সাপোর্ট করতাম। আমার বিয়েটা যখন অমিতের সঙ্গে পাকা হয়েছিল তখন বাড়িতে সবাই খুশি ছিল। আসলে আমার জেঠু জেঠিমার কোনো মেয়ে ছিল না,
আমার জেঠু ও জেঠিমার 2 ছেলে ছিল, তাই তারা আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতো। আমার তো এটা ভেবে খুবই আশ্চর্য লাগে যে একটা মেয়ে তার বাবার বাড়িতে রাজরানীর মতো করে মানুষ হয়, আর সেই মেয়েটা যখন শ্বশুর বাড়িতে চলে যায় তখন তাকে না জানি কত অত্যাচার, কত মানসিক চাপ সহ্য করতে হয়। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার কপালে এতটা দুঃখ কষ্ট লেখা ছিল। কারণ প্রত্যেকটা মেয়ের মতো আমিও চোখে একটা স্বপ্ন নিয়ে বসেছিলাম যে আমারও বিয়ে হবে এবং বাকি মেয়েদের মতো আমিও নিজের স্বামী সংসার নিয়ে ব্যস্ত থাকব এবং আমার নতুন পরিবার হবে। কিন্তু জানি না কেন ভগবান আমার কপালে এত দুঃখ কষ্ট লিখেছিলেন। আমি তো কোনো দিনও কারো ক্ষতি করিনি, তাহলে জানি না কেন আমার সঙ্গে এত বড় অন্যায় হয়েছিল। শুনে আপনাদের চোখেও জল পড়বে। আমার যখন অমিতের সঙ্গে বিয়ে পাকা হয়, তারপরে আমার বৌদিরা অমিতের নাম নিয়ে আমাকে অনেক রাগাতো। যদিও বা আমি রাগ করতাম না, কিন্তু মাঝে মধ্যে যখন রাগ করার ছলনা করতাম তখন আমার বৌদিরা অনেক ভালোবেসে আমার রাগ ভাঙাতো। তখন আমার মনে হতো যে এই পরিবারটাকে ছেড়ে আমাকে অন্য পরিবারে চলে যেতে হবে, এবং তখন আমি সত্যিই কাঁদতে বসতাম এবং বৌদিদের বলতাম, তোমাদের এত ভালোবাসা ছেড়ে আমি কিভাবে শ্বশুর বাড়িতে থাকবো। তখন বৌদিরা আমাকে বুঝিয়ে বলতো সময়ের সঙ্গে নাকি সবকিছু বদলে যাবে এবং স্বামীর ভালোবাসা পেয়ে নাকি আমিও সবকিছু ভুলে যাব। গল্পটা শুনতে শুনতে যারা ভিডিওর এ পর্যন্ত চলে এসেছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব, যদি আমার গল্পটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা দেখে গল্পটা শুনে একটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আমার ভিডিওগুলো আপনারা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আর আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে গল্প শুনতে আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো যাই হোক, গল্পটা আবার কন্টিনিউ করা যাক। ধীরে ধীরে আমার বিয়ের দিন চলে আসে। বিয়ের পাকা হওয়ার 3-4 মাস পরে আমার বিয়ের দিন চলে আসে। আমার দাদারা বলেছিল আমার যেহেতু একটাই বোন, তাই তারা আমার বিয়েতে কোনো কিছুই কমতি রাখবে না। তারা অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করেছিল। আমাদের বাড়ির সামনে অনেক বড় প্যান্ডেল, চেয়ার, টেবিল সবকিছুর আয়োজন করা হয়েছিল। আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিল। আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি গল্পের বাকি অংশ শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলে চোখ রাখবেন গল্পের বাকি অংশটা শোনার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের গল্পের নেক্সট পার্ট শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর অপেক্ষায় থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।